এখানে আসলাম চৌধুরীর মামলায় সিদ্ধান্ত হলো যে তিনি শুরু থেকেই ঋণ খেলাপি ছিলেন, যদিও তাকে ইলেকশন করতে দেওয়া হয়েছে, ফাইনালি তিনি অযোগ্য ঘোষিত। আমরা মনে করি এটা একটা যুগান্তকারী রায় হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ঋণ খেলাপিদের আইন প্রয়োগ করার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে থেকে যাবে। ঋণ খেলাপ যিনি বা যা করেন, সেটি যে দলেরই লোক হোক না কেন, যে পলিটিক্যাল পার্টিরই সদস্য হন না কেন, আইনের দৃষ্টিতে তিনি ইলেকশনে অংশগ্রহণও করতে পারবে না। অংশগ্রহণ করলে তিনি নির্বাচিত সদস্য হিসেবে থাকতেও পারবেন। এটি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৬৬ অনুযায়ী এবং আরপিও অনুযায়ী একজন ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ খেলাপি ব্যক্তি, তিনি ডিসকোয়ালিফাইড নির্বাচন করার ক্ষেত্রে। নির্বাচিত যদি হয়েও যান, থাকার ক্ষেত্রেও তিনি ডিসকোয়ালিফাইড। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এই জন্য এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট হয়ে থাকবে এবং দিস ইজ এ গ্লারিং এক্সাম্পল অ্যান্ড প্রেসিডেন্টস, যেখান থেকে আমাদের ভবিষ্যতে আইনকে ইন্টারপ্রিট করা এবং আইনকে মেনে চলার ক্ষেত্রে সকলেই সতর্ক ভূমিকা পালন করবেন বলে আমরা মনে করি। ইলেকশন ট্রাইব্যুনাল হাইকোর্টে গঠিত হয়েছে, আপনারা জানেন এখানে অনেকগুলো মামলা হয়েছে। সেটি গেজেট পাবলিকেশনের পরে ইলেকশন ট্রাইব্যুনালে ৪৫ দিনের ভিতরে যাওয়া যায়। গেলে পরে সেই আইনে বলা আছে পুনর্নির্বাচন হবে কিনা, কিংবা পরবর্তীতে নির্বাচিত ঘোষিত হবে কিনা। কিন্তু আজকে যে সিচুয়েশন ডেভেলপ করেছে, এটি গেজেট প্রকাশিত হওয়ার পরে নয় এবং ইলেকশন ট্রাইব্যুনালের কোনো সিদ্ধান্ত নয়। এটি হলো এই মামলায় গেজেটেই প্রকাশিত হয়নি। গেজেট প্রকাশিত আপিল বিভাগের সিদ্ধান্তের ভিত্তিতে গেজেট প্রকাশ স্থগিত ছিল। এই পর্যায়ে তার প্রার্থিতা বাতিল হয়ে গেছে। এখন ধরে নেওয়া হবে যে তিনি শুরুর দিন থেকেই অযোগ্য ছিলেন, তিনি ঋণ খেলাপি ছিলেন। এখন পরবর্তী পদক্ষেপ কি হবে, এই ব্যাপারটাতে আমার মনে হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করাই সবচাইতে ভালো সমাধান হবে। হ্যাঁ, উনি প্রথম ঋণ খেলাপির প্রশ্নে প্রথমেই অবজেকশন দেওয়া হয়েছিল রিটার্নিং অফিসার, কিন্তু রিটার্নিং অফিসার তাকে যোগ্য ঘোষণা করে দেন। তারপরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে আপিল করা হয়েছিল ইলেকশন কমিশন, সেখানেও আপিলটি নামঞ্জুর করে দেন। সেখানেও সাবজেক্ট ম্যাটার ছিল ঋণ খেলাপি। ইলেকশন কমিশন বলেন ইয়েস, তিনি ঋণ খেলাপি, এ কথা ঠিক, কিন্তু তিনি মূল লোন গ্রহীতা না, তিনি হলেন গ্যারান্টর, অর্থাৎ জামিনদার, ঋণের জামিনদার। কিন্তু ইলেকশন কমিশন সেটা বেমালুম ভুলে গিয়েছিলেন যে ঋণের জামিনদারও ঋণদারের মতো একই দায় দায়িত্ব তার। ফলে আমাদের আপিল বিভাগ এটি আজকে এসে সিদ্ধান্ত নিল ইয়েস, তিনি ঋণ খেলাপি ছিলেন প্রথম দিন থেকে, আজকে এসে নয়। নমিনেশন পেপার, আইনটা হলো নমিনেশন পেপার যেদিন তিনি দাখিল করবেন, এই দিন তিনি ঋণ খেলাপি কিনা এটা হলো দেখার বিষয়। নমিনেশন পেপার দাখিল করার লাস্ট দিন ছিল 29শে ডিসেম্বর 2025 সাল। ওই 29শে ডিসেম্বরের মধ্যে তিনি যদি ঋণ খেলাপি থাকেন, তাহলে তিনি ইলেকশনে অযোগ্য হবেন। এখানে আসলাম চৌধুরীর মামলায় সিদ্ধান্ত হলো যে তিনি শুরু থেকেই ঋণ খেলাপি ছিলেন, যদিও তাকে ইলেকশন করতে দেওয়া হয়েছে, ফাইনালি তিনি অযোগ্য ঘোষিত। ফল প্রকাশ স্থগিত ছিল এই শর্তে যে এই আপিলের পূর্ণাঙ্গ রায়ে যে সিদ্ধান্ত হবে তার আলোকে ফল প্রকাশিত হবে, ততদিন এটি স্থগিত থাকবে। এইভাবেই ফল প্রকাশ স্থগিত ছিল। এখন তিনি অযোগ্য হয়ে গেছেন। এখন ইলেকশন কমিশন ফল প্রকাশের দায়িত্ব কার? গেজেট করবে কে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন গেজেট করতে গেলে কি পদ্ধতি অবলম্বন করবে, এই ব্যাপারে আমাদের আপিল বিভাগ কোনো নির্দেশনা দেন কিনা, এই জিনিসটা আমাদের কাছে পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত কিছুটা অজানা থেকে যাবে।